সুপার এইটে বাংলাদেশ কোয়ালিফাই। প্রথম ম্যাচটা অস্ট্রেলিয়ার কাছে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশ 28 রানে পরাজিত হয়। বাংলাদেশের দ্বিতীয় খেলা ভারতের বিপক্ষে এবং সেই খেলাটাতে বাংলাদেশের সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য সেই ম্যাচটা বাংলাদেশের জন্য ডু অর ডাই। যদিও পরবর্তীতে সমীকরণের কিছু মারপ্যাচ থাকতে পারে, কিন্তু বাংলাদেশকে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা জয়লাভ করতে হবে। সেই ম্যাচটাতে বাংলাদেশ যখন ইন্ডিয়ার কাছে 50 রানে পরাজিত হয়, সেই ম্যাচটা নিয়ে বাংলাদেশের টিম প্ল্যানিংয়ে যখন অনেকটা সমালোচনার জায়গা তৈরি করে, টিম প্ল্যানিংয়ে অনেক ধরনের রং থিওরি যখন অ্যাপ্লাই করা হয়, টিম প্ল্যানিংয়ে যখন ভারতকে বধ করার জন্য ভুল অ্যানালাইজ করে যখন ভুল প্রয়োগ করা হয় এবং ভুল প্ল্যানিংয়ের ভিত্তিতে যখন ব্যাটিং লাইন আপ বলিং লাইন আপকে সাজানো হয়, তখন পুরো ম্যাচটা যেন বাংলাদেশের হাতছাড়া হয়ে যায়। এবং এই ম্যাচটা নিয়েই আমি কয়েকটা পয়েন্ট অফ ভিউ নিয়ে কথা বলতেই হবে। আমি 5টা পয়েন্ট নিয়ে কথা বলব। চলুন আমরা শুরু করি, একের পর এক পয়েন্টগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি এবং আপনাদের অনেকের মতামতের সাথে এবং আলোচনার অনেকটা মিল খুঁজে পেতে পারেন। এবং সেখানেই পয়েন্ট নাম্বার 1 যে বিষয়টা, সেটা হচ্ছে যে বাংলাদেশ টসে জিতে ইন্ডিয়াকে ব্যাটিংয়ে পাঠানো, এটা কতটা যুক্তিসঙ্গত। ইতিমধ্যে মাইকেল ভন তিনি টুইস্ট করে দিয়েছেন। তো সবচেয়ে যে অ্যান্টিগার এই মাঠটাতে যখন ব্যাটাররা 80% সুবিধা পাচ্ছে, তো এরকম একটা কন্ডিশনে এরকম একটা ব্যাটিং উইকেটে আপনি টি-20তে ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিপক্ষে যখন আপনি চেস করার মতো মানসিকতা তৈরি করবেন, তখন অবশ্যই আপনার ব্যাটিং লাইন আপ অনেক শক্তিশালী হতে হবে। আমাদের যখন টপ অর্ডাররা ব্যর্থ, মিডিল অর্ডাররা ব্যর্থ, লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ, শুধু তৌহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া, তো সেই সময় আপনি যখন চেস করার মানসিকতা নেবেন ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিপক্ষে, তখন আপনাদের এই প্রথম কৌশলগত কারণটাতে আপনি অনেকটা পিছিয়ে থাকবেন। এবং এটাই আমার মনে হয় পয়েন্ট নাম্বার 1, বাংলাদেশ সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে এই জায়গাটাতে। এবং পয়েন্ট নাম্বার 2, সেটা হচ্ছে বাংলাদেশ যখন বোলিংয়ে নামলো, দুজন সেরা ব্যাটসম্যান, বিশ্বের মধ্যে নামকরা দুজন ব্যাটসম্যান বা ভারতের ব্যাটিং লাইন আপের মধ্যে সবচেয়ে শক্তিশালী দুজন ব্যাটসম্যান রোহিত শর্মা এবং বিরাট কোহলির সামনে যখন আপনি স্পিন অ্যাটাকে যাবেন। এবং সবচেয়ে মজার যে বিষয়টা, এখানে আপনি যদি একটা বিষয় খেয়াল করেন, বাংলাদেশ প্রথম পাওয়ার প্লেতে 6 ওভারের মধ্যে 4 ওভারে স্পিন অ্যাটাক স্পিন বলার ইউজ করা, সেখানে মেহেদির 2 ওভার, আপনার সাকিব আল হাসানের 2 ওভার। তো সেখানে যদি আমরা দেখি, মেহেদির 2 ওভারে, প্রথম ওভারে মেহেদি 8 রান দেন, তারপরের ওভারে শেখ মেহেদি 3 রান দেন, কিন্তু সাকিব আল হাসান প্রথম ওভারে 15, পরের ওভারে 10। খুবই এক্সপেন্সিভ। আমার কাছে মনে হয় এই 4 ওভারে যখন ভারতের ব্যাটসম্যানরা এবং রোহিত শর্মা এবং বিরাট কোহলি যখন 36 রান তারা তাদের দলে যুক্ত করতে পারছেন, সেই জায়গাটাতে মনে হয় ভারত অনেক বেশি একটা মেন্টালিটিভাবে অনেক বেশি একটা অ্যাডভান্টেজ পেয়েছেন। সেই জায়গাটাতে মেন্টালিটিভাবে ভারত যে বড় সংগ্রহের একটা যে ধারণা, সেটাতে অনেক এগিয়েছিলেন। তো এরকম একটা উইকেটে আমরা ধারণা করে নিয়েছিলাম, যদিও ভারত 170 থেকে 80 রান টোটাল একটা স্কোর দাঁড় করাতে পারে, সেখানে যদি 180 থেকে 170 রানের মতো আমরা চেস করার জন্যে আমরা বাংলাদেশের ব্যাটসম্যানরা সেরকমভাবে প্রিপেয়ার ছিল বা আমরা সেই রানটা চেস করতে পারতাম। সেখানে সাকিব, রিশাদ, মুস্তাফিজ যেভাবে এক্সপেন্সিভ হয়ে যান, যেমন আমরা ধরে নিতে পারি সাকিব আল হাসান 3 ওভারে 37 রান দিয়ে উইকেট নেন। সেখানে একটা সময় মনে হয়েছিল 10-15 রান তিনি অনেক বেশি দিয়ে ফেলেন। তারপর রিশাদ আমরা ধরে নিতে পারি এই টুর্নামেন্টে আমাদের সেরা লেগ স্পিনার। তো রিশাদ হোসেন যেভাবে বল করেন, উইকেট টেকিং চান্স তৈরি করেন, সেখানে রিশাদ হোসেন সেই জায়গায় অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যান, 3 ওভারে 43 রান। তো এই জায়গাটাতে রিশাদ প্রায় 15 থেকে 18 রান অনেক বেশি দিয়ে ফেলেন। তো মাহমুদ এবং সবশেষ হচ্ছে মুস্তাফিজ, তিনি দেন 4 ওভারে 48 রান। তো 4 ওভারে যেখানে মুস্তাফিজের কাছে আমরা এক্সপেকটেশন থাকে যে এরকম উইকেটে মুস্তাফিজ অনেক ভালো বল করবে, মুস্তাফিজের কাছে আমাদের এরকম একটা এক্সপেকটেশনের জায়গা তৈরি হয়েছিল যে মুস্তাফিজ 4 ওভারে হয়তো তার কাছ থেকে আমরা 30 থেকে 32 রান দিয়ে তিনি হয়তো বা 1-2টা উইকেট তিনি তুলে নিতে পারবেন। কিন্তু সেই জায়গায় মুস্তাফিজ যখন তার থেকে 18 থেকে 20 রান বা 15 রান বেশি দিয়ে ফেলেন, তখন টোটাল
টোটাল একটা যদি আমরা মানে এভারেজ টানি তাহলে প্রায় 40 রান, 3জন বলারে তো 40টা রান অনেক বেশি দিয়ে ফেলেন। তো এই জায়গাটাতে আমরা মনে হয় পুরো ম্যাচটা থেকে ছিটকে যাই, যেখানে আমাদের এক্সপেকটেশনের জায়গা ছিল যে আমরা 170 রানের মধ্যে আটকাবো 180 রানে, সেখানে কিন্তু এই 40টা রান বা 30টা রান যদি আমরা বেশি দিয়ে আমাদের বলাররা এই 3জন বলার যদি বেশি দিয়ে না ফেলতো, হয়তো বা ভারত 160-70-এর মধ্যে ম্যাচটা আটকে যেত। এবং পয়েন্ট নাম্বার 3 যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে বাংলাদেশ যখন টসে জয়লাভ করলো, বাংলাদেশ যখন বেস্ট 11-এর নামটা উল্লেখ করলো, সেখানে যখন আমরা দেখতে পাই বাংলাদেশের যে টেকনিক্যালি যে প্ল্যানিংয়ের ক্ষেত্রে যে ভুলটা, বাংলাদেশের স্ট্র্যাটেজি যে প্ল্যানিং সাজায় অ্যানালাইসিস করে, সেখানে বাংলাদেশের যে প্ল্যানিং নিয়ে ভারতের বিপক্ষে জয়লাভের জন্য নামে, কিন্তু সেই জায়গাটাতে বাংলাদেশ প্ল্যানিংয়ের ক্ষেত্রে যে ভুলটা করে, সর্বপ্রথম আমরা জানি ওয়ার্ম আপ ম্যাচে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ওয়ার্ম আপ ম্যাচটা অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কে, সেখানে শরীফুল ইসলামের যে ইনকামিং ডেলিভারিগুলো ছিল, শরীফুল ইসলামের যে অসাধারণ বল ছিল, 2টি উইকেট লাভ করেন। তো সেই জায়গায় শরীফুল ইসলাম ইনজুরির পরে শরীফুল ইসলাম যখন এখন পুরোপুরি ফিট, আমরা ধরেই নিয়েছিলাম যে শরীফুল ইসলামকে বেস্ট 11-এ রাখা হবে। এবং ভারতের বিপক্ষে সবচেয়ে বড় কথা, রোহিত শর্মা যেভাবে ইনকামিং ডেলিভারির ক্ষেত্রে তিনি এই 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে 4টে ম্যাচে তিনি আউট হয়ে যান। তো সেখানে শরীফুল ইসলাম হতে পারে বাংলাদেশের জন্য বড় একটা অস্ত্র। সেই জায়গায় যখন শরীফুলকে 11-এর বাইরে রাখা হয় এবং যখন মাত্র 2জন পেসার বলার নিয়ে ভারতের বিপক্ষে অ্যাটাকিং হচ্ছে বোলিং ডিপার্টমেন্ট সাজায়, সেখানে আসলে অনেক বেশি হাস্যকর লাগে বিষয়টা। তো সেই জায়গাটাতে যখন আমরা 2015 বা 16 দিকে আমরা ভারতকে যখন টি-20 ম্যাচে হারাই, সেখানে কিন্তু বাংলাদেশের 4জন পেসার হচ্ছে প্রতিনিধিত্ব করে। তো সেই জায়গায় যখন আমরা 2জন পেসার নিয়ে নিই, আর ভারত সেখানে 3জন পেসার নিয়ে হচ্ছে বাংলাদেশের বিপক্ষে বোলিং অ্যাটাকিং সাজায়। এবং পয়েন্ট নাম্বার 4 খুবই বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাংলাদেশের খেলোয়াড়দের স্ট্রাইক রেট নিয়ে অনেক ধরনের ইতিমধ্যে আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু স্ট্রাইক রেটের বিষয়টা, বাংলাদেশের যে খেলোয়াড়দের যে স্ট্রাইক রেট, সেটা আধুনিক টি-20-তে এটা খুবই বেমানান। যদিও ক্লাসিক্যাল ক্ষেত্রে বাংলাদেশের ব্যাটিং ক্যাপাবিলিটির দিক থেকে আমরা অনেক ম্যাচ দেখি বাংলাদেশ বের করে নিয়ে আসতে পারে, কিন্তু কন্টিনিউয়াস যে সমস্যাটা হয়, বাংলাদেশ বরাবরই স্ট্রাইক রেটের কারণে যে কোনো রান চেস করতে অনেকটা ব্যর্থ হয়। সেই জায়গায় যখন আমরা ভারতের বিপক্ষে সেই রানটা চেস করার জন্য আমরা টসে যে ফিল্ডিং নেই, সেটাও একটা অনেকটা যখন প্রশ্নের জায়গায় তৈরি করি। 197 রানের যখন টার্গেট নিয়ে চেস করতে নামি, সেই সময় বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ দেখলে অনেকটা মনে হয় যেন তারা জায়গা পাকাপোক্ত করার জন্য খেলতেছে, ম্যাচ উইনিং করার জন্য, ম্যাচ জয়লাভ করার জন্য কোনো তারা ওই ব্যাটিং অ্যাপ্রোচটা দেখাচ্ছে না। এবং যদি আমরা দেখি যে বাংলাদেশ এরকম রান হলে আমরা বরাবরই দেখি বাংলাদেশের টিমের কাছে যে বাংলাদেশ হেরে যাওয়ার আগেই মেন্টালিটিভাবে যেন হেরে যায়। এবং সেই জায়গায় রিশাদ হোসেনের 10 বলে 24 রান ছাড়া আমরা সেরকম কোনো ভালো 200 স্ট্রাইক রেটে 40 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেন। তাছাড়া আমরা কোনো ব্যাটসম্যানের কাছে সেরকম ভালো স্ট্রাইক রেটে বা ভালো হার্ড হিটিং আমরা ব্যাটিং দেখতে পাই না। এবং ইতিমধ্যে যদি আমরা ভারতের ব্যাটের কথা চিন্তা করি, ভারতের প্রত্যেকটা ব্যাটার উইকেটে এসেই কিন্তু বাংলাদেশের বলারদের চার্জ করতেছিল এবং একের পর এক ছক্কা বাউন্ডারি তারা মারতেছিল এবং বাংলাদেশের বলারদের উপর তারা খুবই আক্রমণাত্মক ব্যাটিং করতেছিল, যাতে সেই জায়গাটাতে বাংলাদেশের বলাররা ভারতের ব্যাটিং লাইন আপকে বা ব্যাটারদের জন্য চেপে রাখতে না পারে। তো সেই কৌশলগত কারণে বাংলাদেশ বলাররা অনেকটা পিছিয়ে যায়। এবং আমরা যদি দেখি, ইন্ডিয়া পুরো ইনিংসে 14টা ছক্কা মারে, যেখান থেকে তাদের 84 রান আসে এবং বাউন্ডারি মারে 12টা, সেখানে আসে 48 রান। সর্বমোট তারা বাউন্ডারি মারতে সক্ষম হয় 132 রান তাদের বাউন্ডারি থেকে আসে। সেখানে আমরা যদি বাংলাদেশের বাউন্ডারি চেক করি যে বাংলাদেশ বাউন্ডারি কত, ওভার বাউন্ডারি বাংলাদেশ মারে মাত্র 8টা এবং সেখানে বাউন্ডারি মারে 10টা। তো সব মিলে বাংলাদেশ বাউন্ডারি থেকে রান আসে 88 রান। তো এখানে বাংলাদেশ 132, 188, এখানে বাংলাদেশ 44 রান বাউন্ডারি থেকে ভারতের থেকে কম মারে। তো এই জায়গাটাতে মনে হয় বাংলাদেশের যে বাউন্ডারি মারার মানে ওভার বাউন্ডারি মারার ক্ষেত্রেতে যে প্রবণতাটা কম এবং সেখানে যে পিছিয়ে এবং ভারত যে সেই জায়গাটাতে অনেকটা এগিয়ে, আমার মনে হয় এই ব্যবধানটাই, রানের ব্যবধানটাতেই বাংলাদেশ পুরো ম্যাচটা
যেন হয়। এবং সেখানে যদি আমরা দেখি ভারতের ব্যাটাররা 209, 150, 160, 140 এবং সর্বশেষ যদি আমরা দেখি 300 এবং হার্দিক পান্ডিয়া 185 স্ট্রাইক রেটে ব্যাট করতে সক্ষম হয়। সেখানে বাংলাদেশ 120, 130 এবং আমরা যাকে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করতে দেখি রিশাদ হোসাইন। এবং বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত, যদিও তিনি প্রথম অবস্থায় অনেক বল রানের ব্যবধানটা অনেক বেশি ছিল, সেখানে পরবর্তীতে তিনি যেভাবে স্লো ক্রিকেটটা খেলতে থাকেন, পরে রান এবং বলের ব্যবধানটা অনেকটা কমে আসে। এবং লিটন কুমার দাসের আউটটা নিয়ে অতি সমালোচনার জায়গা তৈরি হয়েছে। এবং এখানে আমরা যে বিষয়টা দেখতে পাই, লিটন কুমার দাস যখন প্রথমে তিনি একটা ওভার বাউন্ডারি মারলেন, তারপরে যখন ওয়াইড লেন্থের বলটাতে গিয়ে তিনি ঘুরিয়ে ছক্কা মারার চেষ্টা করেন, সেই বলটা তার কাছে কি মানে তার হিটিং যে পাওয়ার, হিটিং পাওয়ারটা এত লুজার তিনি, যে হিটিং পাওয়ার তিনি মনে করতেছেন ঘুরিয়ে দিলেই মনে হয় এটা ছক্কা হয়ে যাবে। কিন্তু তার এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে, যেখানে ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মারা বিগ হিট নিতে হিটিং পাওয়ার তাদের অনেক বেশি, সেখানে লিটন কুমার দাস যখন ফর্মে নেই, অফ ফর্মে, সেখানে লিটন কুমার দাস যখন বাউন্স বল, অফ স্টাম্পের বাইরের বল যখন তিনি ডিপ স্কোয়ার লেগ, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে ওভার বাউন্ডারি মারতেছেন, সেই বলটা যখন তিনি ঘুরিয়ে দিয়েই ছক্কা মারতেছেন, এটা আসলে লিটন দাসের একদম বোকামি ছাড়া আর কিছুই না। এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট, এখানে তার চিন্তাধারাটা আরও বেশি ডেভেলপ করা উচিত এবং শর্ট সিলেকশনের ক্ষেত্রে তার আরও মেন্টালিটিভাবে অ্যাডভান্স প্রিপারেশন নেওয়া উচিত এবং তার শর্ট সিলেকশনের ক্ষেত্রে 100% প্রিপারেশন নেওয়া উচিত, যে সে বলটা তিনি মাঠের বাইরে পাঠাবেন, কিভাবে শর্ট সিলেকশন করবেন, কোন বলে কী ধরনের শট খেলা উচিত। তো এটা লিটন দাসের আরও বেশি, এটা নিয়ে আরও বেশি স্টাডি করা উচিত আমার কাছে মনে হয়। এবং সর্বশেষ যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, 5 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। আমরা জানি ইতিমধ্যে কয়েকটা ম্যাচেই, আপনি নেদারল্যান্ডসের বলেন বা আপনি নেপাল বলেন বা আপনি শ্রীলঙ্কা বলেন, পার্ট টাইম বলার হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদ অনেক 3টা ম্যাচেই উইকেট টেকিং চান্স তৈরি করেন এবং ম্যাচের মিডিল ওভারের যে একটা বলারের যে ভূমিকা, সেই ক্ষেত্রে অনেকটা ভালো একটা ভূমিকা তিনি কিন্তু হচ্ছে কন্ট্রিবিউট করেন। কিন্তু সেই জায়গায় যখন মাহমুদুল্লাহ রিয়াদ যখন অন্যান্য ভারতের বিপক্ষে রিশাদ হোসেন থেকে অন্যান্য স্পিনাররা যখন খুব বেশি রান দিয়ে ফেলতেছেন, সেই জায়গায় যখন মাহমুদুল্লাহ রিয়াদকে যখন 10ম ওভারে তাকে আনা হলো, তিনি মাত্র 3 রান দিলেন। এবং যখন তাকে আবার কন্টিনিউ করার কথা ছিল, সেই জায়গায় শান্ত যখন মুস্তাফিজ রিশাদকে কন্টিনিউ করলেন, তারা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গেলেন, 14 রান 13 রান দিয়ে ফেললেন। এবং সেই জায়গায় 14তম ওভারে হচ্ছে তাকে নিয়ে আসা হলো না, 15তম ওভারে মাহমুদুল্লাহ রিয়াদকে আবার নিয়ে আসা হলো, সেই ওভারেও তিনি মাত্র 5 রান দিলেন, তো 2 ওভারে 8 রান দিলেন। কিন্তু সেই জায়গায় যখন ফিনিশিংটা ভারত অসাধারণ দিচ্ছিল, যখন প্রতি ওভারে 14, 12, 13 করে রান তারা হচ্ছে বাংলাদেশের বলারদের উপর চড়াও হয়ে নিচ্ছিল, সেই জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদকে যখন 3-4 ওভার গ্যাপ দিয়ে আবার নিয়ে আসা হলো, সেই যে অবস্থায় মাহমুদুল্লাহ রিয়াদকে কেন 4 ওভার কন্টিনিউ করা হলো না? হয়তো সেই জায়গায় 2টা ওভার যদি মাহমুদুল্লাহ রিয়াদ আরও বেশি মিতব্যয়ী বলটা করতেন, হয়তো ভারত সেখানে যে 196 রানটা, সেখান থেকে হয়তো বা আরও 10 থেকে 15 রান ভারত কম করতো। বাংলাদেশের জন্য হয়তো বা চেস করাটা আরও বেশি ইজি হতো, বাংলাদেশের জন্য লক্ষ্যমাত্রাটা হয়তো বা 180 থেকে 80 রান হতো। সেই জায়গায় কেন মাহমুদুল্লাহ রিয়াদকে কন্টিনিউ করা হলো না? কেন শেখ মেহেদিকে কন্টিনিউ করা হলো 14তম ওভারে? সেখানে শেখ মেহেদি 14 রান দিল। সেখানে কেন রিশাদকে কন্টিনিউ করা হলো? সেখানে শেখ মেহেদিকে তো 3টে ওভার করেই সেখানে তাকে স্টপ রাখা যেত, যেহেতু মাহমুদুল্লাহ রিয়াদ ভালো বল করতেছিল। তো 20 ওভারের এই স্বল্প ওভারের ক্রিকেটে আপনার যে কোনো বলার যে কোনো সিচুয়েশনে ভালো বল করতে পারে, এবং সেই প্ল্যানিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের অধিনায়কের আরও একটু মেন্টালিটিভাবে সেই জায়গায় চৌকুশ হওয়া দরকার, যে পার্ট টাইম বলারও সেখানে 4 ওভার বল করিয়ে নেওয়া যেতে পারে অপোনেন্ট টিমের বড় স্কোর বা বড় সংগ্রহ থেকে একটু কম করার জন্য। তো সেখানে মনে হয় বাংলাদেশের এই পয়েন্ট অফ ভিউ থেকে এই 5টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলো যদি বাংলাদেশ প্ল্যানিংভাবে এগিয়ে যেত, এই জায়গাগুলোতে যদি বাংলাদেশ আরও বেশি কাজ করতো, এই জায়গাগুলোতে বাংলাদেশ যদি ওই ছোট্ট ছোট্ট ভুলগুলো না করতো, এবং বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচটা যদি সবচেয়ে টি-20তে যে মূল ফোকাসটা বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচটা যদি আপনার ভাই টি-20 মেন্টালিটি না হয়, ব্যাটিং অ্যাপ্রোচটা যদি আপনার ডিফেন্স করার মতো হয়, যে আমি 20 বলে 30 করব, 20 বলে 25 করব, আমার দায়িত্ব শেষ, ম্যাচ কোথায় যায় যাক, এই ধরনের মেন্টালিটি থেকে যদি আমাদের খেলোয়াড়রা বের হয়ে আসতে না পারে, তাহলে বাংলাদেশ
বাংলাদেশের এরকম আরও নেক্সট 10টা ওয়ার্ল্ড কাপ খেলেও বাংলাদেশের সেই প্রত্যাশিত সেই ফাইনাল সেমিফাইনাল খেলার লক্ষ্যমাত্রা পূরণ হবে না, এবং বাংলাদেশের ব্যাটিং লাইন আপ সামনের ম্যাচগুলো আরও বেশি শক্তিশালী হওয়া দরকার, এবং বাংলাদেশের শেষ ভরসা সমীকরণের দিক থেকে হয়তোবা আফগানিস্তানের ম্যাচটা বাংলাদেশ জয়লাভ করবে এই আশাবাদ। আল্লাহ হাফেজ।